ইরান ইসরায়েল সংঘাতে মধ্যপ্রাচ্যে বাড়ছে উত্তাপ। মিত্রতার ইতিহাস মাথায় রেখে ভারতের অবস্থান কি? অর্কপ্রভ সরকার রাজনৈতিক বিশ্লেষক কি বলছেন শুনুন। মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তাপ, অপারেশন এপিক ফিউরি আমেরিকার ৪৭ বছর ধরে আমেরিকা যে চেষ্টা করেছিল সেটা কি সফল হচ্ছে? ইরান ইসরায়েল এবং আমেরিকার এই যে যুদ্ধ পরিস্থিতি, এই পরিস্থিতি কোন দিকে এগোচ্ছে? কেনই বা আমেরিকা এত মরিয়া হয়ে ইসরায়েলের পাশে দাঁড়িয়ে একযোগে ইরানকে আক্রমণ করছে? কোথায় এগোচ্ছে সম্পর্কই বা কী দাঁড়াচ্ছে? ইকুয়েশন কি? এই যে মধ্যপ্রাচ্যে যুদ্ধের পরিস্থিতি, তার প্রভাব কি এসে পড়বে ভারতে? এই নিয়ে আজকে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট সাংবাদিক অর্কপ্রভ সরকার। অর্কদা, যে কথাটা বলছিলাম, যে এই যে মধ্যপ্রাচ্যে যে একটা যুদ্ধ পরিস্থিতি আমরা দেখছি গত কয়েকদিন ধরে, ইসলামিক রেভলিউশনারি গার্ড ইরানের ৮০ দশক থেকে তাদের যে উত্থান, খামেনির হাত ধরে এই যে যুদ্ধ, কেন হঠাৎ করে আমেরিকাই বা এত মরিয়া হয়ে উঠলো কেন, বা ইসরায়েলের সঙ্গে ইরানের এই সংঘাতটাই বা কেন? প্রথম কথা হচ্ছে, আয়াতুল্লাহ খামেনি, যিনি ১৯৮৯ সাল থেকে এখনো পর্যন্ত ইরানের ক্ষমতায় ছিলেন, দুদিন আগে পর্যন্ত তিনি আমেরিকাকে শয়তান রাষ্ট্র বলতেন এবং ইসরায়েল রাষ্ট্রের অস্তিত্বকে বিশ্বাস করতেন না, ইসরায়েলকে মাটিতে মিশিয়ে দেওয়ার হুমকি দিতেন। তিনি কিন্তু ধর্মগুরু, গণতান্ত্রিক রীতিনীতি সম্পর্কে একেবারেই ওয়াকিবহাল নন এবং বিশ্বাসও করতেন না। এবং ক্ষমতায় আসার পর সেই ক্ষমতাকে ধরে রাখার জন্য তিনি কি করলেন? রেভলিউশনারি গার্ড তৈরি করলেন। এটা তো এক ধরনের নীতি পুলিশ বলা যেতে পারে। বাসিজ মিলিশিয়া আছে ওদের, ওটা নীতি পুলিশ। রেভলিউশনারি গার্ড হচ্ছে ইরানের এলিট ফোর্স। এরা মূলত ইরানের এলিট আয়াতোল্লাহ তার সঙ্গীদের রক্ষা করা এবং ইরানের সাধারণ মানুষের উপর নজরদারি করা। প্রশ্নটা হচ্ছে, আজকে আয়াতোল্লাহর সময় যে আমি ইরান দেখছি, সেই ইরান কিন্তু ইসলামিক রেভলিউশনের আগে এরকম ছিল না। তখন সেখানে গণতন্ত্রের সুবাতাস বইত। মানে ১৯৭৯ আগে ইরানের রাজা পাহেলভি, তাকে ক্ষমতাচ্যুত করেই তো এরা ক্ষমতায় আসে, না আমেরিকা চলে যান। ইরানের বিপুল প্রাকৃতিক সম্পদ এবং তেলের লোভ ছিল ব্রিটিশ এবং আমেরিকান কোম্পানির, এবং তারা সেখানে ইরান সরকারের সঙ্গে চুক্তি করে যে তারা তেল উত্তোলন করবেন, বিনিময়ে ন্যূনতম রাজস্ব সরকারকে দেবেন। সেটা নিয়ে একটা বিরোধ হয়, এটা দীর্ঘ ইতিহাস। এবং সেই বিরোধ এমন জায়গায় যায়, ওদের যে ধর্মগুরুদের সর্বোচ্চ সংস্থান ইসলামিক শুরা, সেখানের প্রভাব বৃদ্ধি পেতে থাকে। পাহেলভির আমলে এই ধর্মগুরুদের উপরে অত্যাচার বা তাদের আন্দোলনকে স্তব্ধ করার জন্য নিপীড়ন হয়েছে, অভিযোগ এসছে। খোমেনি তো, এই খামেনির আগে যিনি ছিলেন, তিনি তো ফ্রান্সে ছিলেন, আত্মগোপন করেছিলেন, তারপর তিনি এখানে আসেন। তার মৃত্যুর পরেই আয়াতুল্লাহ ক্ষমতার স্বাদ পান। প্রথম যেটা করেন, মহিলাদের অধিকারকে নস্যাৎ করেন, হিজাব পরা বাধ্যতামূলক করেন, কোনো ব্যতিক্রমী কণ্ঠস্বর, কোনো প্রতিবাদের ভাষাকে অঙ্কুরেই বিনষ্ট করবার জন্য পুলিশ স্টেট বা রোগ স্টেট, ইরানকে অনেকে বলে রোগ স্টেট বা দুর্বৃত্ত রাষ্ট্র। কেন? ইরান লেবাননের হুতি, গাজায় হামাস, ওদিকে হিজবুল্লাহ, এদেরকে প্রক্সি হিসাবে তৈরি করেছে। লক্ষ্য হচ্ছে ইসরায়েলকে সন্ত্রস্ত করা। আর এই হরমুজ প্রণালী একটা সংকীর্ণ প্রণালী, যেখান দিয়ে তেলবাহী জাহাজ চলাচল করে। বিশ্বের তেল বাণিজ্যের অন্তত ২০-২৫% ওর মধ্যে দিয়ে চলে। তাহলে এই প্রক্সি, যেটা ইরান বলে অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স, অন্যরা বলে অ্যাক্সিস অফ ইভিল, শয়তানের অক্ষর, যেটা ট্রাম্প বলেছে, নেতানিয়াহু বলেছেন। তাদের মাজা ভেঙে দিয়েছে ইসরায়েল, আমেরিকা, হামাসের, হুথির, হিজবুল্লাহ। বেইরুটেও কিন্তু ইসরায়েল বাহিনী আক্রমণ চালিয়েছে। বেইরুটের দক্ষিণে হিজবুল্লাহর শক্ত ঘাঁটি, সেখানেও আক্রমণ চালানো হয়েছে।
অর্থাৎ ইরান এই প্রক্সিদের ব্যবহার করে এই অঞ্চলের আধিপত্য বিস্তার করত। ইরানের বক্তব্য হচ্ছে যে আমাদের 5,000 বছরের পুরনো পারস্য সভ্যতা, কিন্তু ইসলামী উমায় সৌদি আরব কেন মাতব্বরি করবে, আমরা কেন নয়? হতে পারে সৌদি আরবে মক্কা আছে, মদিনা আছে, কিন্তু সৌদি রাষ্ট্র গঠন তো 1932 সালে। ইরানের সুপ্রাচীন পারস্য সভ্যতা, তো সেই কারণে ইরানের অন্যান্য মুসলিম দেশের সঙ্গে একটা বৈরিতা আছে। দেখো কুয়েত, বাহারিন, ওইসব জায়গায় আমেরিকার ঘাঁটি আছে, বিমান বাহিনীর ঘাঁটি আছে, নৌবাহিনীর ঘাঁটি আছে এবং স্থলসেনাও আছে। এরা কিন্তু আমেরিকার উপর নির্ভরশীল নিজেদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য। বাহারিনও আছে। তাহলে ইরান এদেরকে নিশানা করেছে। ইসলামিক ওয়ার্ল্ডের কোন দেশ প্রকাশ্যে ইরানের পাশে এসে দাঁড়িয়েছে? কেউ দাঁড়ায়নি। তার কারণ হচ্ছে তাদের নিরাপত্তা এবং অর্থনীতি অনেকাংশেই আমেরিকার উপর নির্ভরশীল। তাই ইসলামী উমায় প্রাধান্য পাওয়ার জন্য ইরানের যে মরিয়া প্রয়াস, সেটা কখনো সফল হয়নি। এই যে বারাক ওবামার সময় এই আয়াতোল্লাদের সঙ্গে একটা চুক্তি হয়েছিল যে ইরান সিভিল নিউক্লিয়ারের ক্ষেত্রে কিছু কাজ করতে পারবে, কিন্তু ট্রাম্প 2016 ফিরে আসার পর 2018 চুক্তি বাতিল করে দেন। তাহলে ইরান ইউরেনিয়াম এনরিচমেন্টের এমন একটা পর্যায়ে গেছে, নিউক্লিয়ার ওয়ারহেড তারা তৈরি করতে পারে। সে নিউক্লিয়ার ওয়ারহেড যদি ইরানের হাতে থাকে, একটা রোগ স্টেটের হাতে যদি থাকে, তাহলে তো জঙ্গি গোষ্ঠীর হাতে চলে যেতেও পারে। গোটা বিশ্বের কাছে সেটা নিরাপত্তা থ্রেট। সেই জন্যই ট্রাম্প বারবার করে বলেছেন যে এই রেজিম চেঞ্জ করতে হবে এবং একই সঙ্গে ইরানের মানুষকে তাদের ভবিষ্যৎ নিশ্চিত করতে হবে। আমেরিকা সুযোগ করে দিয়েছে, এবার ইরানের মানুষ পথে নেমে আসল কাজটা সম্পন্ন করুক। এখন ভারতের সঙ্গে ইরানের দীর্ঘদিনের সম্পর্ক, চাবাহার বন্দরে ভারতের বিনিয়োগ আছে। দেখুন, বেঞ্জামিন নেতানিয়াহুর ইসরায়েলের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই অভিযান শুরুর 48 ঘন্টা আগে ছিলেন, তা নিয়ে গেল রব উঠেছে। অর্গানাইজেশন অফ ইসলামিক কান্ট্রি, ওয়াইসি বলে, 57টা দেশ আছে। সেই দেশগুলো যখনই সম্মেলন হয় না, তখনই আজাদ কাশ্মীরের কথা বলে। কাশ্মীরের আত্মনিয়ন্ত্রণের অধিকার ভারত নাকি জোর করে দখল করে রেখেছে। আরে পাক অধিকৃত কাশ্মীর পাকিস্তান দখল করে রেখেছে। কাশ্মীর আমাদের অবিচ্ছেদ্য অঙ্গ। যতদিন না ওই মুজফ্ফরাবাদ, শ্রীনগর এক বন্ধনীতে আসছে, হ্যাঁ, ততক্ষণ তো বৃত্ত সম্পূর্ণ হবে না। আজ না হয় কাল কাশ্মীর, ওই পাক অধিকৃত কাশ্মীরের মানুষই ভারতের সঙ্গে চলে আসবেন, গিলগিট বাল্টিস্তান সহ। তাহলে ওই ওয়াইসির সম্মেলনে আমরা কি দেখেছি? ভারতের এই নীতি, সেখানে ইসলামিক কান্ট্রিগুলো পাকিস্তানের সুরে সুর মিলিয়ে কাশ্মীর প্রসঙ্গ উত্থাপন করে। আর ইসরায়েল হচ্ছে ভারতের দীর্ঘদিনের মিত্র। 1999 সালে কার্গিলের যুদ্ধে হাই অল্টিটিউড ওয়ারফেয়ারে ইসরায়েলের প্রযুক্তি ব্যবহার করে ভারতীয় বায়ুসেনা যুদ্ধ জয় করেছিল। ইসরায়েল আমাদের অল ওয়েদার ফ্রেন্ড। তাই ইসরায়েলের রাষ্ট্র গঠন যখন হলো, আলবার্ট আইনস্টাইন নেহরুজিকে চিঠি লিখেছিলেন যে রাষ্ট্রপুঞ্জে ইসরায়েলের রাষ্ট্র গঠনের সমর্থনে যেন ভারত ভোট দেয়। নেহরুজি তখন নন অ্যালাইনমেন্ট মুভমেন্টের স্বপ্নে মশগুল ছিলেন, ভোট দেননি তো। পরে ইসরায়েল রাষ্ট্রের স্বীকৃতি হয়, আমরাও স্বীকৃতি দিই। জ্যোতিবাবু গেছিলেন, হই হই রব পড়েছিল কমিউনিস্টদের মধ্যে। ইসরায়েল আমাদের অল ওয়েদার ফ্রেন্ড, আমাদের স্ট্র্যাটেজিক পার্টনার, কৌশলগত অংশীদার, প্রযুক্তি, ডিফেন্স, সমরাস্ত্র এবং অন্যান্য অনেক ক্ষেত্রে ইসরায়েলের সঙ্গে আমাদের যোগ আছে। আমরা ইরানের সঙ্গে বন্ধুত্ব নষ্ট করতে চাই না, কিন্তু ইরানে কি মানুষের আত্মনিয়ন্ত্রণের অধিকার আছে? এই যে কিছুদিন আগে ইরানের মানুষ পথে নেমে বিক্ষোভ দেখালো, অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, ইরানের মুদ্রার সাপেক্ষে ডলারের দাম নজিরবিহীন,
শীতকালে আলো থাকে না, তার উপরে আয়াতুল্লাহ রেজিমের নিপীড়ন। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ক্যাম্পাসে ছাত্ররা প্রতিবাদে সামিল হলো এবং নির্বিচারে সেই প্রতিবাদ দমন করলো ইরানের রেজিম। ৩,৫০০ মানুষ মারা গেছিলেন। এটা অফিসিয়াল, আনঅফিসিয়ালি কয়েক গুণ বেশি। অনেককে বন্দি করে রাখা হয়েছে। নোবেল লরিয়েটরা তারা ইরানের কারাগারে পড়ছেন। তাহলে এই যে রেজিম চেঞ্জের যে উদ্যোগ ইসরায়েল এবং আমেরিকার, আমি দর্শকদের কাছেই ছেড়ে দিলাম, এটা কি যুক্তিসঙ্গত নয়? আমার ঘরের কাছে যদি একটা দুর্বৃত্ত রাষ্ট্র থাকে যে বারবার ইসরায়েলকে নিশানা করে, এই যে 2023-এর 7ই অক্টোবর হামাস যে অভিযানটা চালিয়েছিল ইসরায়েলে, আয়াতুল্লাহ কি বলেছিল? কংগ্র্যাচুলেট করেছিল হামাসকে। তাহলে ইসরায়েলের অস্তিত্বের পক্ষে বিপজ্জনক ইরান, সেই জন্য এই অভিযান। আচ্ছা অর্কদা, এরপরে যে প্রশ্নটা আসে, এই যে একটা যুদ্ধ পরিস্থিতি, ভারতের অবস্থার এই মুহূর্তে কি বা কি হতে চলেছে, বা আদৌ কি এইটা কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছে? না, কোনো বিশ্বযুদ্ধ হবে না, এটা আঞ্চলিক ওয়ারফেয়ার। কয়েকদিনের মধ্যে সব থেমে যাবে, ইরানে পালাবদল হবে। ভারতের অবস্থানটা কি হবে বা কি হওয়া উচিত? ভারত দেখো ইরান থেকে তেল আমদানি করে, আমাদের তেলের মজুদ ভাণ্ডার আছে। কিছুদিন হয়তো একটু উথাল পাথাল পরিস্থিতি চলবে, মানে তেলের দাম বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম, ব্রেন্ট ক্রুডের দাম যদি বাড়ে তাহলে আমাদের আমদানি খরচ বেড়ে যায়। তাহলে এখানে হয়তো গৃহস্থের হিসেবে ধাক্কা লাগবে, পেট্রোল ডিজেলের দাম হয়তো বাড়লেও বাড়তে পারে। আর চাবাহার বন্দর আমরা পরিচালনা করি, ভারতে ইরানের বিনিয়োগ আছে এবং ইরানবাসীর সঙ্গে ভারতবাসীর আস্থার ভালোবাসার সম্পর্ক, সেই সম্পর্ক থাকবে। ইরানের মানুষ যদি রেজিম চেঞ্জের পক্ষে রায় দেয়, ইরানের মানুষের সেই দাবিকেই ভারত সমর্থন করবে। ইরান তো সার্বভৌম দেশ, কিন্তু আয়াতুল্লাহর রেজিম যে দুর্বৃত্ত রাষ্ট্র হিসাবে ইরানের পরিচিতি গড়ে তুলেছিল সারা বিশ্বে, এবং অ্যাক্সিস অফ ইভিলকে বা ওদের ভাষায় অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্সকে দিয়ে যেভাবে এই যে স্ট্রেইট অফ হরমুজেও হামলা চালাতো, পণ্যবাহী অয়েল ট্যাঙ্কারকে মিসাইল ছুটতো, ইসরায়েলে হানা চালাতো, সব জায়গায় করতো। হরমুজ প্রণালী তো বন্ধ করে দিয়েছে, এখন সব খুলে যাবে। ইরান লাল নিশান উড়িয়েছে, তার মানে চরম প্রতিশোধ নেবে, ওদের মাজা ভেঙে গেছে। এই কিছু কিছু মিসাইল টিসাইল ছুড়বে, আস্তে আস্তে দেখবেন ওই রেজিম চেঞ্জের রাস্তাতেই। যে আশঙ্কার কথাটা বলছিলেন আপনি, যে ওদের কাছে যে ইউরেনিয়াম রয়েছে, ওরা তো অ্যাটমিক ওয়ারে কি যেতে পারে? না, সেই ওরা অস্ত্র তৈরির জায়গায় যায়নি এখনো, সমৃদ্ধকরণের পথে আছে, সেটা যাতে না করতে পারে সেই জন্যই তো এই উদ্যোগ। ভারতের এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতের নীতিগত অবস্থান কি ইরানের পাশে, মানে মধ্যপন্থা? 140 কোটি ভারতবাসীর স্বার্থ যাতে রক্ষিত হয়, ভারতের বিদেশ নীতি সেইভাবেই পরিচালিত হবে। ভারত সরকার এখন কোনো প্রিকনসিভ নোশন দ্বারা চালিত নয়। আমাদের নৈতিক অবস্থানের থেকেও বাস্তববোধের পরিচয় বেশি ফুটে উঠছে বিদেশ নীতিতে। ভারতের এই অবস্থান কি হোয়াইট হাউসকে কি ক্ষুণ্ণ করবে? না, কেন করবে? ভারতের বিশাল বাজার আমেরিকা চাই, আর আমেরিকার সঙ্গে আমাদের সম্পর্ক ঐতিহাসিক। ওই যে বললাম যে আমেরিকার সঙ্গে আমাদের কি সম্পর্ক, তার সঙ্গে ভারতের সঙ্গে ইরানের সম্পর্ক ডিপেন্ড করে না। ভারতের সঙ্গে ইরানের ঐতিহাসিক সম্পর্ক, আস্থার সম্পর্ক, বিশ্বাসের সম্পর্ক। কিন্তু ইরান মানেই তো আয়াতুল্লাহ নয়। ইরান মানে ইরানের মানুষ, তাদের আশা আকাঙ্ক্ষা, তারা কি চায়, তারা যেটা চায়, তারা যে সরকার চায়, ভারত সরকার তাদের সঙ্গে থাকবে। আয়াতুল্লাহ রেজিমের বিরুদ্ধে তো মানুষের ক্ষোভ আছে, বিক্ষোভ আছে, তুঙ্গে উঠেছে। তারা তো রাস্তায় নেমে প্রতিবাদ করেছে, নিপীড়নের মুখে পড়েছে। তাই ভারত সরকারের বিদেশ নীতি কোনো ওই বইতে লেখা নীতিকথার উপর নির্ভর করে না, বাস্তববোধের উপর নির্ভর করে। 140 কোটি ভারতবাসীর স্বার্থ যেখানে সুরক্ষিত থাকবে, ভারত সরকার সেই নীতি প্রণয়ন করবে। অনেক অনেক ধন্যবাদ অর্কদা। আমরা কথা বলছিলাম বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক, সাংবাদিক অর্কপ্রভ সরকারের সঙ্গে। তিনি যেটা পরিষ্কার বলছেন, এই আয়াতুল্লাহ রেজিমের বিরুদ্ধে খোদ ইরানের মানুষ পথে নেমেছেন। ইরানের মানুষ ঠিক করবেন তাদের পরবর্তী ভবিষ্যৎ, সেটা রাজনৈতিক ভবিষ্যৎ বা সামাজিক ভবিষ্যৎ।
এবং আরও যেটা স্পষ্ট করে দিলেন অর্কদা, যে ভারত তাদের স্বার্থের কথা ভেবে 140 কোটি ভারতবাসীর স্বার্থের কথা ভেবেই কিন্তু ভারত এগোবে। কেননা ভারতের সঙ্গে ইরানের বন্ধুত্বের সম্পর্কের একটা দীর্ঘ ইতিহাস রয়েছে, আবার ইসরায়েলের সঙ্গেও ভারতের ভালো সম্পর্ক, ফলে ভারত কিন্তু নিজের স্বার্থ রক্ষা করেই এগোবে, এমনটাই বলছেন, মনে করছে সকলেই। ক্যামেরায় দেবরাজ দত্তের সঙ্গে রিভিক বাজির রিপোর্ট, কেটিভি বাংলা, কলকাতা।